নমস্কার, আমি ঋতুপর্ণা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। আবাস যোজনা নিয়ে চা শ্রমিকদের ক্ষোভের মুখে সদর বিডিও মিহির কর্মকার। রাস্তা অবরোধ থেকে শুরু করে বিডিওকে ডেপুটেশন জমা দেওয়ার পর তড়িঘড়ি ছুটে আসেন কোতোয়ালি থানার পুলিশ সহ বিডিও স্বয়ং। চলছে পুনরায় সমীক্ষা। জলপাইগুড়ি পুরসভার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালাপাড়া জাম্পিং গ্রাউন্ডে চলছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ। পুরসভার চেয়ারপারসন জানান, সলিড ওয়েস্ট প্রকল্পের আন্ডারে নোডাল অফিসাররা কলকাতা থেকে এসেছেন কাজ খতিয়ে দেখতে। চলছে সার্ভে। পাহাড়ে জনসংযোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দার্জিলিং সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার প্রাতঃ ভ্রমণে বেরিয়ে নেহেরু রোড দিয়ে ম্যালে ওঠার পথে বিশ্ব বাংলা স্টল ঘুরে দেখেন তিনি। এছাড়া বিভিন্ন শীতবস্ত্রের দোকানেও যান তিনি, কথা বলেন দোকান মালিকদের সঙ্গে। পাহাড় সফরে এসে এদিন সকালে জনসংযোগে বের হন মুখ্যমন্ত্রী। সকাল 10:30 নাগাদ তিনি ম্যালে যাওয়ার পথে সাধারণ মানুষ ও পর্যটকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। এদিকে মঙ্গলবার সকালে প্রয়াত হয়েছেন বিখ্যাত নাট্যকার অভিনেতা মনোজ মিত্র। তাকে যাতে রাজ্য সরকারের তরফে গান স্যালুট দেওয়া হয় ও যথাযোগ্য মর্যাদায় মরদেহ সৎকারের ব্যবস্থা করা হয়, ফোনে সেই নির্দেশ দিতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। আবাস নিয়ে চা শ্রমিকদের ক্ষোভের মুখে সদর বিডিও মিহির কর্মকার। আবাস যোজনা নিয়ে একগুচ্ছ অভিযোগের ভিত্তিতে রাস্তা অবরোধ থেকে শুরু করে বিডিওকে ডেপুটেশন দেন চা শ্রমিকদের একাংশ। এই সংবাদ তুলে ধরা হয়। মঙ্গলবার তড়িঘড়ি ছুটে আসে সদর বিডিও মিহির কর্মকার। জলপাইগুড়ি সদর ব্লকের করলা ভ্যালি চা বাগানের অন্তর্গত বড় লাইন এলাকায় সরজমিনে খতিয়ে দেখতে বিডিও, জয়েন্ট বিডিও এবং গ্রাম পঞ্চায়েত কর্মীরার সাথে কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী। চলছে আবার সমীক্ষা। জমির কি স্ট্যাটাসের পাশাপাশি আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট সমস্ত খতিয়ে দেখছেন বিডিও। 2018 সালের এই লিস্টটা, আজকে 2024 সাল, এখনো ঘর পাইনি, কিন্তু সার্ভে হচ্ছে, এনকোয়ারি হচ্ছে লিস্টটা। আপনি যদি বলুন, এই যে অরবিন্দ জিপির এখানে অফিসার ছিলেন, কোথায় গেলেন? ওনারা ছিলেন অরবিন্দ জিপিতে 1900 নাম ছিল 2022 সালে। আজকের লিস্টে 900 জন, 1000 জন বাতিল। তাহলে কোথায় ঢুকছে? বঞ্চিতই হয়ে যাচ্ছে, শুধু আপনারা বাদ দিচ্ছেন। সরকারি যে আপনি ওই যে ম্যাডাম বলেছিলেন সেদিনকে, আপনি যেদিনকে ছিলেন না, অ্যাপসটা যেটা তৈরি হয়েছে সেটা বাদ দেওয়ার জন্য, ঢোকানোর জন্য কোনো এরকম বলা না। আপনি বলেছেন ঢোকানোর কোনো অপশন নেই, কোনো কিছু আপনারা বাদ দিতে পারেন। তার মানে কি দাঁড়াচ্ছে? আপনারা বাদ দিতে পারেন, ঢোকানোর কোনো অপশন নেই। তাহলে 22 সালে 1900 জনের নাম ছিল, আজকে 900 জনে এসে দাঁড়িয়েছে 2024 সালে। তার মানে 1000 জন বাতিল হয়ে গেল, ঢুকলো একজনও নয়। তাহলে 18 থেকে 24, 7 বছর, 6 বছর, 7 বছরে আমরা কিছু পেলাম না, উল্টা অরবিন্দ জিপিতে 1000 জনের নাম বাতিল হয়ে গেল, ঢুকলো না। তাহলে আপনি আজকে নতুন করে যারা অ্যাপ্লাই করবে তারা কবে পাবে, সেটা নিয়ে যথেষ্ট আমাদের সন্দেহ আছে। আমরা উপরে চাল নাই, কি আছে? প্লাস্টিক। হ্যাঁ, জল বৃষ্টি হলে ভেজে যায়। হ্যাঁ, ভেজে যায় ভিতরে। চকি নাই বাড়িতে? ঘরে নাই। চকি কোথায়? চকি নাই। কোথায় ঘুমাও? এসে বিছানা করে মাটিতে। বাড়িতে কে ঘুমাচ্ছে? নিচে ভাই। মা কে আছে বাড়িতে? বাবা আছে, 2টা বোন, 2টা ভাই। মা? মা নাই। এই বাড়িতে এইভাবে থাকা যায়? এটা ঘর পাইছো তোমরা? আবাস যোজনার ঘর? কোনো ঘরের টাকা পাও নাই? ঘর পাও নাই? ঘরও পাইনি, টাকা পাইনি। কত বছর থেকে আছে এইভাবে? অনেক মাস হয়েছে। কষ্ট হয় না? কষ্ট কি হবে না? বৃষ্টি পড়লে তো কষ্ট হয়। কি নাম তোমার? ভূমিকা। ভূমিকা কি? ভূমিক। বাবার নাম কি? ফিলিপ ভূমিক। বাবা কি করে? বাবা কাজ করে বাইরে। চা বাগানে কাজ করে না? চা বাগানে কাজ করে না, এখন রিটার্ন হয়েছে। বাইরে কাজ করে। মা নেই? মা কোথায়? মা নাই, মারা গেছে। জায়গাটার নাম কি? জায়গাটা করলা বেদি। কোন লাইন? চরকডাঙ্গি। কি নাম তোমার? ভূমিকা ভূমিক। নাম বলো। আমার নাম হচ্ছে রুবিনা মুন্ডা। আমি অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের 17/26 বুথের 2 নম্বর বুথের। এটা করলাবিলি চা বাগান। দিদি, আপনাদের অভিযোগ কি ছিল বলুন তো? এই বাগানের আবাসের নিয়ে কি অভিযোগ ছিল? মানে যারা আপনারা তো সবাই দেখলেন এখানের বাড়ি ঘর কেমন ছিল, কেমন আছে। আমরা চাচ্ছিলাম যে
মানে যারা বঞ্চিত আছে তারা যেন ঘর পায়, এটার জন্য আমরা পথ অবরোধ করেছিলাম। তো আজকে যে ভিডিও এসে দেখে গেল, তাকে আমরা ধন্যবাদ জানাই। বঞ্চিত কারা করছে? বঞ্চিত কারা করছে? যারা অ্যাপ্লাই করে ঘর পায়নি তারা কে দেয়নি এদিকে ঘর? তো সার্ভে যখন করছো তখন ভালো করে সার্ভে করে নেই, মানে সার্ভে কারা ছিল, কারা সেটা 2018-তে হয়েছিল না, সে সময় কারা ছিল আমি তো জানি না, আমি তখন পঞ্চায়েত ছিলাম না, সেটা আগের পঞ্চায়েত জানি। এর আগে ভিডিও এসেছিল আপনার চা বাগানে? না, আসে নাই, এটাকে মানে আন্দোলন করার পরে এলো? আমাদের এলাকায় আসে নাই, এটা আন্দোলন করার পরে আসছে। কি আশ্বাস দিল আপনাদেরকে? এটাই বললো যে আমরা দেখে মানে দেখবো, মানে কতজন পায় নাই যারা প্রাপ্য? আমাদের এখানে 178 জন। এরা ঘর পাবে মানে পাওয়ার যোগ্য? হ্যাঁ। আর যারা পেয়েছে তারা কি যোগ্য না? যারা পেয়েছে তারাও যোগ্য, চা বাগান মজদুর তো সবাই যোগ্যই না, মানে যা 250 টাকা হাজিরা চা শ্রমিকদের। শ্রমিক অভিযোগ করলো যে যাদের পাকা ঘর আছে তারাও ঘর পেয়েছে। সেটা তো এই লিস্টে নাম আসে না এরকম, কিন্তু যারা পাওয়ার যোগ্য তাদেরই নাম এসেছে। তাহলে আবার আমরা পথ অবরোধ করতে বাধ্য হবো। এটা আমি ওনাদের সঙ্গে কথা বলেছি, আপনারাও ছিলেন ওখানে। আমি আমাদের জেলা শাসক মহাশয়কে জানিয়ে দেব, উনি যা বলার বলবেন। শ্রমিকরা বারবার দাবি করছে এই যে আমি পেয়েছে, বাকি এখনো প্রায় যা বলার আমাদের জেলা শাসক মহাশয় বলবেন। এদের বাদ গেল কেন স্যার নামগুলো? আপনারা তো সার্ভে করেই করেছিলেন, তাহলে কি সার্ভে ঠিক হয়নি? বিভিন্ন দাবি নিয়ে জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান 12ই জুলাই কমিটির। থ্রেড কালচারের নীতি বন্ধ করে স্বাস্থ্য ব্যবস্থায় সাধারণ মানুষের সুব্যবস্থা করা সহ আরও বিভিন্ন দাবি নিয়ে জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করেন 12ই জুলাই কমিটি। নারী নিরাপত্তা সহ আরও একাধিক দাবি নিয়ে আজ জেলা শাসক দপ্তরে অতিরিক্ত জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করলেন 12ই জুলাই কমিটি। আজ অর্থাৎ মঙ্গলবার 12ই জুলাই কমিটির আহ্বানে জেলা শাসকের দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছিল। সেখানে বলা হয়েছে নারী নিরাপত্তা এই রাজ্যে তথা জেলায় একেবারেই নেই, সাথে হাসপাতালগুলোতেও চলছে থ্রেড কালচারের নীতি, নেই নারীদের নিরাপত্তা। এছাড়াও জলপাইগুড়ির সরকারি মেডিকেল কলেজে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি থাকা সত্ত্বেও টেকনিশিয়ানের অভাবে মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই সমস্ত বিষয়গুলি দেখার আহ্বান জানানো হয় 12ই জুলাই কমিটির তরফে। আজ তাদের একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি প্রদান করেন। সেই অ্যাম্বুলেন্সের জন্য হোক, ভর্তির জন্য হোক, দালাল চক্র ছাড়া কিছু করা যাচ্ছে না। আমরা সেই বিষয়টা হাইলাইট করেছি। আমরা বলেছি মেডিকেল কলেজ হচ্ছে, সেখানে অনেক ইনস্ট্রুমেন্ট আছে, যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা যাচ্ছে না, টেকনিশিয়ানের অভাবে। নিয়োগ নেই, রাজ্য সরকার কোনো নিয়োগ করে না। ফলে এই যে বলছে যে রোগীদের পরিষেবা, গরিব মানুষের পরিষেবা দেওয়ার জন্য এত তাদের প্রাণ কাঁদছে, কিন্তু যারা পরিষেবা দেবে, যে মেশিনগুলোর দ্বারা মানুষ উপকৃত হবে, সেই মেশিনগুলো চালাবার লোক নেই। মেডিকেল কলেজ বলুন, হাসপাতালগুলো বলুন, বা সরকারি প্রশাসন বলুন, যত কর্মী থাকার কথা সেই তুলনায় অপর্যাপ্ত কর্মী দিয়ে এই সমস্ত চালানো হচ্ছে, আর মানুষের কাছে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আন্দোলনকে বিপদে চালিত করার জন্য, আন্দোলনের প্রতি মানুষের মধ্যে অনাগ্রহ তৈরি করার জন্য বলা হচ্ছে যে মানুষকে পরিষেবা বন্ধ করে এই ধরনের আন্দোলন হচ্ছে। আমরা বলতে চাই যে এটা সম্পূর্ণ মিথ্যা কথা, ভ্রান্ত কথা। পরিষেবা দেওয়ার জন্য যে পরিকাঠামো দরকার, সেই পরিকাঠামো সরকার গড়ে তুলতে পারেনি, সরকার ব্যর্থ। আমরা বলেছি এই ক্ষেত্রে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে, এই হচ্ছে আমাদের ডিমান্ড। ভোট আবহের মাঝেই মঙ্গলবার সাত সকালে আবগারি দপ্তরের অভিযান জলপাইগুড়িতে। ভোট আবহের মাঝেই মঙ্গলবার সাত সকালে আবগারি দপ্তরের অভিযান জলপাইগুড়িতে। আগামীকাল মাদারিহাট এবং সিতাইয়ের উপনির্বাচন, এরই মাঝে বেআইনি মদের বিরুদ্ধে অভিযান আবগারি দপ্তরের। চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালায় জলপাইগুড়ির আবগারি কর্মীরা। জলপাইগুড়ি সদর ব্লকের কোতোয়ালি থানার অধীন বারোপাচিয়া এলাকার জোলাপাড়া ভান্ডিগুড়ি চা বাগান এলাকায় অভিযান চালিয়ে বহু চোলাই মদের সামগ্রী সহ উপকরণ ঘটনাস্থলে নষ্ট করার পাশাপাশি বেশ কিছু চোলাই মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করা হয়। বেআইনি মদের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে বলে জলপাইগুড়ি আবগারি দপ্তরের সাব ইন্সপেক্টর রনিত সুব্বা জানান। এটা আমরা সবসময়, এটা আমার রুটিন রেট ছিল, আর আমরা সবসময় প্রতি মাসে, পুরো মাসে মোটামুটি আমরা রুটিন রেট করি। আর এই যতটা সদর এরিয়া আছে, সদর কোতোয়ালি থানা আন্ডার এরিয়া আছে, ওখানে সবসময় এই চোলাইয়ের বিরুদ্ধে অভিযান চালাই, আমরা এসব কাজ করি। কি করেছেন আজকে, কোথায় কি কি পেলেন? আজকে আমরা জোলাপাড়া আর আপনার ভান্ডিগুড়ি এলাকাতে রেড ফেড করে মাল উদ্ধার করেছি।
এগুলো কি মাল কি কি বলেন? এগুলো সব চোলাই ফার্মেন্টেড বস আছে আর আপনার চোলাই আছে। এইগুলো জিনিস নষ্ট করেছেন দেখছি সবগুলো গাড়িতে তো উঠানো যাবে না, ওই জন্য এগুলো সব নষ্ট, ওই স্পটে নষ্ট করা হচ্ছে। আর এগুলো নেওয়া হচ্ছে। তাহলে এই যে কি এটা কি চলবে, এই ধরনের অভিযান চলবে? এই ধরনের অভিযান লাগাতার কন্টিনিউস চলছে। আমরা রুটিন রেট এটা কোন এলাকায় করেছেন? আমার জল্লাপাড়া আর এই ভান্ডিগুড়ি। এটা কি বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েত? হ্যাঁ, বারোপাটিয়া গ্রাম। আপনার নাম আর পরিচয়? আমার রনিত সুবা, সাব ইন্সপেক্টর অফিস। বাজারে কমলা আসলেও কমলার চাহিদা তেমন ভাবে নেই, অপেক্ষা করতে হবে আর কয়েকদিন। বাজারে কমলা আসলেও কমলার চাহিদা তেমন ভাবে নেই, অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। জলপাইগুড়িতে কমলা আসলেও কমলার আমেজ তৈরি হয়নি এখনো। জলপাইগুড়ির বিভিন্ন ফলের বাজারে এখনো কমলার আমেজ তৈরি হয়নি, ফলে আপাতত নাগপুরের কমলা খেয়েই কমলার স্বাদ মেটাচ্ছেন জলপাইগুড়ির বাসিন্দারা। এক কমলা বিক্রেতা বলেন, এখন যে সমস্ত কমলা বাজারে এসেছে তা বিক্রি তেমনভাবে শুরু হয়নি, সামান্য বিক্রি হচ্ছে। তবে আর 10 থেকে 15 দিন পর পুরোপুরিভাবে কমলা আসবে। তবে দার্জিলিংয়ের কমলা আসতে আরও কয়েকদিন সময় লাগবে, তখন চাহিদা অনেকটাই বেড়ে যাবে। তবে জলপাইগুড়ির বাজারে এখন কমলা 15 থেকে 20 টাকা দরে বিক্রি হচ্ছে। আপাতত নাগপুরের কমলা খেয়ে কিছুটা স্বাদ মেটাচ্ছেন। কমলা কি দেখলেন? হ্যাঁ, কমলা আসছে বাজারে, তো ভালোই দেখলাম, সাইজও খারাপ না। হ্যাঁ, বলেন কমলার দাম। হ্যাঁ, কমলা তো বাজারে উঠছে। হ্যাঁ, ওটা করে না। হ্যাঁ, বলো। কমলা বাজারে উঠছে, কমলার দামটা ভালোই আছে, কিন্তু এখন তো কমলাটা মিষ্টি হবে না, সেই হিসাবে আমরা নিচ্ছি ঠিকই, কিন্তু বাড়িতে মিষ্টিটা পাবো না সঠিক, দামটা সঠিক আছে। বাজারে উঠেছে? হ্যাঁ, বাজারে উঠেছে, কিছু কিছু দোকানে পাওয়া যাচ্ছে, সব দোকানেই পাওয়া যাচ্ছে না, কিছু কিছু দোকানে পাওয়া যাচ্ছে। তো সেটা এখন দেখা যাক, পরিস্থিতি একটু দাম যদি কমে তাহলে হয়তো খাওয়ার উপযোগী হবে, আর যদি এরকমই দাম থাকে তাহলে তো হয়তো বাড়িতে খাওয়ানোর চাপ হয়ে যাবে একটু। তবে মিষ্টিও কম আছে, আগের দিন নিয়ে গেছিলাম তো মিষ্টিও কম ছিল। কমলা এসেছে, অনেকে বলছে খাবার উপযোগী, এখনও তেমনভাবে হয়নি। তো কোথাকার মানে লোকাল লেবু দার্জিলিং লেবুটা আছে, ওটা এখনও উপযুক্ত হয়নি। নাগপুরের লেবু 2 মাস থেকে বিক্রি হচ্ছে, নাগপুরের লেবু পুরো মিষ্টি আছে, খাওয়ার মতো উপযুক্ত আছে। চাহিদা কেমন রয়েছে মানুষের? হ্যাঁ, চাহিদা কেমন রয়েছে? চাহিদাটা এখনও ঠিক মতন খাওয়া ধরেনি। পূজার জন্য বিক্রি হচ্ছে 2টা-5টা করে, মোটামুটি আরও 15-20 দিন পর থেকে খাওয়া। এই যে দার্জিলিংয়ের সুস্বাদু কমলা কবে নাগাদ পাওয়া যেতে পারে? মোটামুটি 15-20 দিন পর থেকে পাওয়া যাবে, এখন স্টার্টিং হয়নি দার্জিলিং। এগুলো কি নাগপুরের? অনেকে বলছে এটা দার্জিলিং ডিস্ট্রিক্টের কমলা, অনেকে দার্জিলিং ডিস্ট্রিক্ট মানে না, নাগপুরের লেবু, দার্জিলিং ডিস্ট্রিক্টের লেবু এখন নামেই নি। এখন এবছর ঠান্ডা নেই বলে নামেনি, এই টাইমে দার্জিলিং লেবু বেরি হয়ে যায়, এবছর বাড়ায়নি। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরও সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আনন্দ সংবাদ টিভিএস কোম্পানির যে কোনো বাইক কিনুন সবচেয়ে কম দামে, সাথে থাকছে ন্যূনতম ডাউন পেমেন্ট এবং অত্যন্ত কম সুদে লোনের সুব্যবস্থা এবং কম খরচে অত্যাধুনিক ওয়ার্কশপে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। টিভিএস এর যে কোনো বাইক কিনুন, সাথে পান নিশ্চিত উপহার। তাই আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের ঠিকানায়, মা সন্তোষী টিভিএস, NSC বোস রোড, দৃষ্টিদান আই হসপিটালের বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগের নম্বর 8250686963 অথবা 8918419751। ধন্যবাদ। ক্রেতা সেজে সিকিমের এক মহিলা সহ 3 পাচারকারী এবং রেড জায়ান্ট ফ্লাইং স্কুইরালের দেহ আটক করল লাটাগুড়ি রেঞ্জের বনকর্মীরা। ক্রেতা সেজে সিকিমের এক মহিলা সহ 3 পাচারকারী ও বিলুপ্তপ্রায় রেড জায়ান্ট ফ্লাইং স্কুইরালের দেহ আটক করল বন দপ্তরের লাটাগুড়ি রেঞ্জের বনকর্মীরা। সাথে একটি 4 চাকার সিকিম নাম্বারের গাড়িও আটক করা হয়েছে। জানা গেছে, সিকিমের এক দম্পতি ও সাথে আরেকটি বিলুপ্তপ্রায় দৈত্যাকার লাল উড়ন্ত কাঠবিড়ালির দেহ পাচার করার চেষ্টা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে বন দপ্তরের লাটাগুড়ি রেঞ্জের বনকর্মীরা ক্রেতা সেজে ওই কাঠবিড়ালির কেনার জন্য দাম দেওয়া শুরু করেন। 10 লক্ষ টাকা দাম দেওয়া শুরু হওয়ার পর ওই পাচারকারীরা মালবাজারে এসে ওই বন্যপ্রাণীর দেহাংশটি বিক্রির উদ্দেশ্যে এলে বনকর্মীরা তাদের আটক করে। বন দপ্তরের লাটাগুড়ি রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত জানান, ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে। ওই পাচারকারীদের সাথে অন্য কেউ জড়িত আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
জলপাইগুড়ি পুরসভার জাম্পিং গ্রাউন্ডে চলছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ। জলপাইগুড়ি পুরসভার জাম্পিং গ্রাউন্ডে চলছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ। এই কাজ সরেজমিনে খতিয়ে দেখতে কলকাতা থেকে এক প্রতিনিধি দল আসেন জাম্পিং গ্রাউন্ডে। উল্লেখ্য, পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালাপাড়ায় রয়েছে পুরসভার জাম্পিং গ্রাউন্ড। বেশ কিছুদিন ধরে এখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ চলছে। এলাকায় একটি শেডের ব্যবস্থাও করা হয়েছে। এই বিষয়ে পুরো চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, সলিড ওয়েস্ট প্রকল্পের আন্ডারে নোডাল অফিসাররা কলকাতা থেকে এসেছেন। তারা জাম্পিং গ্রাউন্ডের বিভিন্ন কাজের অগ্রগতি খতিয়ে দেখছেন। দুদিন ধরে তারা এই কাজ করছেন। মূলত এই প্রকল্পের মধ্য দিয়ে সার তৈরির কারখানা যে প্রস্তুতি চলছে তা খতিয়ে দেখতেই আধিকারিকরা এলাকা সার্ভে করছেন বলে জানান তিনি। সেটা সলিড ওয়েস্ট প্রকল্পের আন্ডারে আমাদের কলকাতা থেকে আমাদের নোডাল অফিসার এসছেন। ওনারা মাঝে মাঝে এটা এসে দেখছেন আমাদের বালাপাড়ায় যে প্রজেক্টের কাজ চলছে সেটা কতটা ত্বরান্বিত হয়েছে, কি হয়েছে, গ্রাউন্ড লেভেলের কাজটা কতটা আমরা অগ্রাধিকার দিয়ে করতে পেরেছি, সেগুলো একটা জাস্ট সার্ভে করতে ওনারা আজকে এসছেন। ওনারা আজকে এবং আগামীকাল ওনারা দেখবেন সেই বালাপাড়া ডাম্পিং গ্রাউন্ডে কতটা আমরা কাজের প্রক্রিয়া অগ্রগতি। ডাম্পিং গ্রাউন্ডে আপনারা জানেন শেড দিয়ে এখন যে ঘর তৈরির কাজটা চলছে, পরবর্তী পর্যায়ে এটা ওনারা সার্ভে করে ওনারা রিপোর্ট জমা দিলে পরবর্তী পর্যায়ে আমরা আবার অগ্রাধিকার দিয়ে এই সলিড ওয়েস্টের ক্ষেত্রে আমরা আগাতে পারবো আর কি এই প্রক্রিয়াটাকে। সেভাবে ওনারা একটা সার্ভে করতে এসেছেন। কাজ সলিড ওয়েস্টের কাজটাই আমাদের যে সার তৈরির কারখানার যে একটা প্রজেক্ট চলছে সেই প্রজেক্টের অগ্রগতি দেখতেই ওনারা এসেছেন। 95% দৃষ্টিহীন এক প্রতিবন্ধী শিক্ষক স্বাভাবিক স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। 95% দৃষ্টিহীন এক প্রতিবন্ধী শিক্ষক স্বাভাবিক স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। ব্ল্যাকবোর্ডে দিব্যি লিখে ক্লাস করাচ্ছেন শিক্ষক। এতে খুশি ছাত্রছাত্রী, অভিভাবক সহ স্কুলের সহ শিক্ষকরা। ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করে নিজেকে প্রস্তুত করে ব্রেইলের সাহায্য নিয়ে তিনি ক্লাসের ছাত্রছাত্রীদের পড়ান। ছাত্রছাত্রীরা শিক্ষকের পঠন পাঠনে খুবই সন্তুষ্ট। 95% দৃষ্টিহীন এক প্রতিবন্ধী শিক্ষক স্বাভাবিক স্কুলের ছাত্রছাত্রীদের পঠন পাঠন চালিয়ে যাচ্ছেন। এতে খুশি ছাত্রছাত্রী, অভিভাবিকা সহ স্কুলের সহ শিক্ষকরা। ছাত্র সুজয় রায়, শ্রেয়া বর্মন, নূপুর রায়, অভি পালরা শিক্ষকের পঠন পাঠনে তারা খুব সন্তুষ্ট বলে জানায়। সেই শিক্ষক জলপাইগুড়ি সদর ব্লকের নর্থ সার্কেলের বেলাকোবা অঞ্চলের কুমারপাড়া অতিরিক্ত প্রাথমিক বিদ্যালয়ের সুবিনয় দাস। সার্কেলে রয়েছে 81টি স্কুল, তার মধ্যে একমাত্র দৃষ্টিহীন প্রতিবন্ধী শিক্ষক হচ্ছেন সুবিনয় দাস। স্কুলে এক সাক্ষাতে সুবিনয় জানান, 10ই জানুয়ারি 2011 সালে প্রথম পোস্টিং এই স্কুলে। স্কুলের পরিবেশের সাথে সাথে ছাত্রছাত্রীদের আন্তরিকতা এবং সহকর্মীদের সহযোগিতায় সম্ভব হয়েছে 14 বছর এক নাগাড়ে শিক্ষকতা করার। তিনি আরও বলেন, প্রথম যখন স্কুলে ঢোকেন সেই সময় 75% দৃষ্টিহীন ছিলেন। ক্রমে ক্রমে বেড়ে এখন হয়েছে 95%। প্রি প্রাইমারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শ্রেণী থাকলেও এখন প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের পঠন পাঠনের দায়িত্বে। এর আগে তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে তিনি শিক্ষকতা করেছেন, এই বছর প্রথম শ্রেণী। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা নিজেরা রিডিং পড়তে পারে, লিখতে পারে, তাদের পড়াতে সহজ প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের তুলনায়। এখন তাদের পড়ানোর জন্য আগের দিন তিনি বাড়িতে ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করে নিজেকে প্রস্তুত করে ব্রেইলের সাহায্য নিয়ে তিনি ক্লাসের ছাত্রছাত্রীদের পড়ান। এক্ষেত্রে বাড়িতে শ্রী বুলা দাস ও ক্লাস 6-এর ছাত্রী তার মেয়ে সূর্যদীপ্ত দাস সহযোগিতা করে আসছে। একদিকে 95% দৃষ্টিহীন, অপরদিকে হার্ট বাইপাস হওয়া সত্ত্বেও শিক্ষকের মনোবলের দিক থেকে কোনো কিছুই দমিয়ে রাখা যায়নি। তিনি নিয়েছেন চ্যালেঞ্জ। বাড়ি থেকে 5-6 কিলোমিটার দূরে স্কুলে যাতায়াত করেন টোটোতে করে। স্কুলে টোটোতে করে নামার সাথে সাথেই ছাত্রছাত্রীরা হাত ধরে তাকে নিয়ে যায় ক্লাসরুমে, চেয়ার এনে বসিয়ে দেয়। আবার স্কুল ছুটির পর একইভাবে টোটোতে তুলে দেয় তারা। তাদের এই আন্তরিকতার জন্য অন্য কোনো স্কুলে ট্রান্সফার নিয়ে যেতে চান না সুবিনয়। স্কুলের প্রধান শিক্ষক অলোক ব্যানার্জি জানান, 1967 সালে প্রতিষ্ঠিত এই স্কুলে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা 41 এবং শিক্ষকের সংখ্যা মোট 4 জন। প্রাক প্রাইমারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত স্কুলটি। সুবিনয়ের পঠন পাঠন সম্পর্কে তারা যথেষ্ট সন্তুষ্ট এবং কোনো অভিযোগ নেই বলে জানান। চক অ্যান্ড চক, মানে চক দিয়ে আমি লিখছি প্লাস সেটা মুখে বলছি। এবার যেহেতু আমার দেখতে অসুবিধা হচ্ছে, আমি যাই করি না কেন প্রত্যেকটা জিনিস ওদের মতো করে ওদের সাথে আলোচনা করি। মানে আমাকে বলতে হয়, কথাটা অনেক বেশি বলতে হয়। অসুবিধা নেই আমার কাছে। কিভাবে নিয়ে আসে ওরা স্কুলে আসার পর? আপনি আসেন কিভাবে ক্লাস করে? আমাকে ওরাই নিয়ে আসে। ওরা দেখে আমি আসছি, 2-3 জন 4 জন সব দৌড়ে চলে যায়। আমার দুই হাত 2 জন ধরে কি 3 জন ধরে, স্যার আমি বুড়ো আঙ্গুল ধরবো, কেউ বলে কেনি আঙ্গুল ধরবো, এরকম ওদের মতো উৎসাহ নিয়ে ওরা আমাকে নিয়ে ক্লাস অবধি পৌঁছে দেয়। আবার ক্লাস থেকে নিয়ে
অফিস রুমে, বা তার আগে যখন লাইন হয় লাইনে ওখানে নিয়ে যায়, আবার অফিস রুমে সই করার পরে যখন আমি ক্লাসে আসি কে পৌঁছে দিবি বললে ওরাই নিয়ে আমাকে নিয়ে এসে এখানে। দারুণ লাগে, দারুণ লাগে একজন শিক্ষকের কাছে। একদমই না, আমার সবচেয়ে বড় মানে হেল্প হচ্ছে আমার স্টুডেন্টস। আমার মানে একজন শিক্ষকের কাছে আমার মনে হয় এটা সবচেয়ে বড় পাওনা যে তার ছাত্রছাত্রীরা তার সাথে সারাক্ষণ আছে। কি অসুবিধা হয় শুনে সুবিধা হয়? সুবিধা হয়, ভালোই হয়। কিভাবে পড়ায়? যেমন সে বানান যদি না পারি তাহলে বানান শেখায় দেয়, আর হচ্ছে বানানের যদি অসুবিধা হয় তাহলে বানান একটু ভালো করে বুঝাই দেয়। তো উনি তো চোখে দেখতে পায়? পায় না, তা তবুও একটু ভালো করে বুঝাই দেয়। হ্যাঁ, আমরা বললে তাও তবুও বুঝাই দেয়। ওনার পড়াশোনায় তোমরা বুঝতে পারো? হ্যাঁ। খুশি তোমরা? হ্যাঁ। তো ওনাকে স্কুল থেকে কে নিয়ে আসে? গেটের থেকে আমরা নিয়ে আসো? হ্যাঁ। নিয়ে যাও তোমরা? হ্যাঁ। টোটোতে পৌঁছে দাও তোমরা? হ্যাঁ। কেন পৌঁছে দাও কেন? কারণ স্যার ওই স্যারের চোখে দেখতে পান না, তাই ওর জন্য ওনার অসুবিধা হয়, তার জন্য আমরা ওনাকে পৌঁছে দিই। কেমন লাগে স্যারের পড়াশোনা, স্যারের ব্যবহার? স্যার কেমন? স্যার ভালোই। ব্যবহার কেমন? ভালো ব্যবহার ভালো। তোমরা খুশি স্যারের পড়াশোনাতে? হ্যাঁ। বোঝাতে পারে তোমাদের? হ্যাঁ। কি নাম তোমার? সুজয়। সুজয় কি রায়। ওয়াইফ ওনাকে হেল্প করে এবং আরেকজনও নাকি হেল্পার আছে, যেমন পরীক্ষার খাতাগুলো দেখে দিতে হয়, হ্যাঁ, আর তারপরে পরীক্ষার নম্বর এগুলো ওর মুখ থেকে শোনা যে ওর একজন হেল্পার আছে, সে ওকে করে দেয়। এই সিস্টেমে, ব্রেল সিস্টেমে তাহলে সম্ভব? ও ব্রেলে করে না, ও তো দেখতে পায় যে ওর হেল্পার। ও হ্যাঁ 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 হ্যাঁ। কয়জন শিক্ষক আছে আপনার? আমরা 4 জন আছি। কতজন ছাত্রছাত্রী? ছাত্র 41 জন। ব্রেলের মাধ্যমে যে উনি নিজেকে স্টাডি করে যে পঠন পাঠন, এটা কি বলবেন? এটা তো ওর ভীষণ মানে উৎসাহী মনোভাবের পরিচয় দিচ্ছে না এটা, যে আমাকে শিক্ষক হিসেবে আমাকে ছাত্রছাত্রীদেরকে কিছু দিতে হবে এবং সেটা আমাকে অর্জন করে দিতে হবে। আমি হতে পারি না দেখতে পারি, কিন্তু তাই বলে আমি পিছিয়ে থাকবো না অন্য সমস্ত শিক্ষকদের। সমাজের সকলের সাথে মানে মানিয়ে নেওয়ার জায়গা, এবং হয়তোবা অনেকের তুলনায় ও বেশি শিক্ষা প্রদান করে এবং বাচ্চাদেরকে বেশিভাবে সহযোগিতা করার চেষ্টা ওর পক্ষে যতদূর সম্ভব করে, এটা আমার দেখা। কি বার্তা দেবেন আপনি? আমি বলবো যে সমাজে কেউই পিছিয়ে থাকার মতো না। যদি নিজেকে মনে করে যে আমি অর্জন করব, তবে কিন্তু সবাই নিজেকে এইভাবে সংশোধনের মাধ্যমে বা নিজে অর্জনের মাধ্যমে, জ্ঞান অর্জনের মাধ্যমে এবং দেওয়ার মনোভাব যদি থাকে, দিতে অবশ্যই পারবে, অবশ্যই পারবে। হ্যাঁ, আপনার নাম আর পরিচয়? আমার নাম অলোক ব্যানার্জি, আমি কুমারপাড়া অ্যাডিশনাল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আন্তঃজেলা অনূর্ধ্ব 14 ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়িতে। আন্তঃজেলা অনূর্ধ্ব 14 ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়িতে। গতকাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার প্রথম পর্ব চলবে 13 নভেম্বর পর্যন্ত। দ্বিতীয় পর্বের খেলা অনুষ্ঠিত হবে 17 থেকে 22 নভেম্বর পর্যন্ত। জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। পরিচালনা করছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। আজকের খেলায় মুখোমুখি হয়েছিল কোচবিহার ও জলপাইগুড়ি জেলা। খেলায় 3 গোলে কোচবিহারকে পরাজিত করে জয়ী হয় জলপাইগুড়ি বলে জানান ডিএস এর ফুটবল সেক্রেটারি অসীম রায়। আগামীকালের খেলা রয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার মধ্যে। আগামী দিনে ভালো খেলোয়াড়দের বেঙ্গল দলের হয়ে খেলার সুযোগ থাকছে বলে তিনি জানান। আন্তঃজেলা 14 বছর বয়সীদের খেলা হলো ছেলেদের। তো আজকে খেলায় অংশগ্রহণ করেছিল কোচবিহার ডিস্ট্রিক্ট আর জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। এই খেলায় 3 গোলে জলপাইগুড়ি জয়ী হয়েছে আর কি। আগামীকাল আছে আপনার কোচবিহার আর হচ্ছে আলিপুরদুয়ার খেলা। মানে এই খেলাতে অংশগ্রহণ করে যারা ভালো পারফরমেন্স করবে তারা আগামী দিনে মানে কার হয়ে খেলতে যাবে, বা আগামী দিনে ধরেন বেঙ্গল টিমের হয়ে খেলবে আর কি। আইএফের মানে উদ্যোগে এবং যুব কল্যাণ দপ্তরের সহযোগিতায় আজকে আমাদের এই টুর্নামেন্টটা হচ্ছে। কতজন খেলোয়াড় এখান থেকে উঠে আসবে? এখান থেকে আমাদের অবজারভার আছে আর কি, ওনারা দেখছেন আর কি কারা ভালো আছে। ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হচ্ছে, প্রত্যেক খেলায় ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হচ্ছে। আগামী দিনে আপনার ধরেন আমাদের 17 তারিখ সেকেন্ড পর্যায়ের খেলাটাও এই মাঠে অনুষ্ঠিত হবে। সেকেন্ড পর্যায়ের খেলা? হ্যাঁ, 17 থেকে 22 তারিখ পর্যন্ত খেলা হবে এখানে। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে অসীম রায়, টিএসএ ফুটবল সেক্রেটারি। জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য প্রতি মাসেই বসে থাকেন জলপাইগুড়ি জেলায়। এ মাসেও অর্থাৎ নভেম্বর মাসে
12, 13 ও 14 অর্থাৎ মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার বসছেন হোটেল ডিলা প্রীতমে। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষী পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা ও রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণ বোধ তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে, আর মানুষের কাছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরে। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 13 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরের ডিলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। নভেম্বর মাসের 12, 13 ও 14 অর্থাৎ মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার হোটেল ডিলা প্রীতমে বসছেন শ্রী দেবাচার্য। সময় সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নম্বরে 9434317391 এবং 9166667741। নমস্কার, আমি দেবাচার্য। আপনাদের ভালোবাসায় দেখতে দেখতে বহু বছর হয়ে গেল আমি জলপাইগুড়িতে আসি। আমি শ্রী দেবাচার্য একটা কথাই বলবো, আপনাদের ভালোবাসায় এবং বহুদিন যাবৎ ধরে আমি জলপাইগুড়িতে বসছি, শুধু তা নয়, নর্থ বেঙ্গল, কলকাতা ছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও বেশ কয়েকটা জায়গায় আমি বসি। আমি প্রথমত বলবো, আজকে সবাইকে আমার জানাই অন্তরের ভালোবাসা, শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে সুন্দর জীবনযাপন করুন। আমি মনে করি আমি জ্যোতিষ চর্চায় রয়েছি বহু বছর এবং আমরা বংশ পরম্পরা অ্যাস্ট্রোলজার এবং সাহিত্য চর্চা এবং জ্যোতিষ চর্চা এটা আমার পরিবারের অঙ্গ। সেই পরিবারের সন্তান দেবাচার্য। আপনাদের এখানে আমি ডিলা প্রীতমে বসি। যদি জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা জানতে চান বা জানার আগ্রহ থাকে, পিওর জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আমি ওই তন্ত্র বশীকরণ বিদ নই, পিওর অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্টের উপরে কাজ করি। যদি মনে হয় আপনার সন্তানকে সঠিক পথ থেকে দেখাবেন, যদি মনে হয় আপনার জীবনটাকে নতুনভাবে গড়ে তুলবেন, বা আপনার কোনো কারণে গ্রহ জটিলতার বিভিন্ন রকম সমস্যায় আপনি পড়ে আছেন, তাহলে আপনি যদি মনে করেন একবার আমার কাছে আসতে পারেন। নিঃসন্দেহে আমি আপনাদের ঘরের ছেলেরই মতন, এবং আমি দেবাচার্য বলছি, অবশ্যই আপনাদের ভালো হবে। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। টোটগাঁওয়ে মৃত তরুণীর বাড়িতে গিয়ে শোকাতুর পরিবারের পাশে থাকার বার্তা দিলেন তৃণমূল নেতৃত্ব। টোটগাঁওয়ের মৃত তরুণীর বাড়িতে গিয়ে শোকাতুর পরিবারের পাশে থাকার বার্তা দিলেন তৃণমূল নেতৃত্ব। গত শুক্রবার দুপুরে শিলিগুড়ির ভক্তিনগর থানার অন্তর্গত ভানুনগর এলাকার একটি ভাড়া বাড়ি থেকে 26 বছর বয়সী পুষ্পা ছেত্রীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় মৃতদেহের গলায় আঘাতের চিহ্ন ছিল বলে জানা গিয়েছে। পরিবারের দৃঢ় বিশ্বাস পুষ্পাকে খুন করা হয়েছে। ইতিমধ্যে মৃতদেহ উদ্ধারের পর 5 দিন পেরিয়ে গিয়েছে, এখনো অধরা খুনি। এই পরিস্থিতিতে মঙ্গলবার দুপুরে মৃত তরুণী চটগাঁওয়ের বাড়িতে গিয়ে রহস্যময় এই ঘটনার তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করার পাশাপাশি ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তৃণমূলের মাল গ্রামীণ ব্লক কমিটির নেতৃবৃন্দ। মাল গ্রামীণ ব্লক কমিটির সভাপতি সুশীল কুমার প্রসাদ, বাগরাকোট অঞ্চলের কমিটির সভাপতি রাজেশ ছেত্রী, জলপাইগুড়ি জেলা পরিষদের শিশু ও নারী কল্যাণ বিভাগের কর্মাধ্যক্ষ সেলিনা ছেত্রী, গ্রাম পঞ্চায়েত প্রধান পুনম লোহার প্রমুখ এদিন মৃতার বোনের সাথে কথা বলে পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। দলের তরফে পরিবারটিকে যথাসাধ্য আর্থিক সাহায্য এদিন তুলে দেওয়া হয়েছে বলে বাগরাকোট অঞ্চল কমিটির সভাপতি রাজেশ ছেত্রী জানিয়েছেন। उसको बाद 5 तारिक को गएर फोन गरेँ, डेली फोन गर्ने, हामी डेली फोनमा बात हुने। त्यो दिन पनि राति 10 बजीसम्म बात गरेको फोनमा।
अन्त 81 अब मैले 3 बजे 3:30 बजे खबर पाएँ यहाँ दादाको मुखबाट यस्तो यस्तो फोन लगाएको तेरो बहिनीलाई भने होइन दादाले। अनि फोन लगाउँदा अब मैले त्यो दिन त्यस्तै काममा बिजी भएर मैले दिनभरि फोन गरेको थिइनँ। बेलुका चाहिँ जहिले बात गर्ने। अन्त के अरे फोन लगाउँदाखेरि फोन लागेन, 3-4 पल्ट गरेँ। अनि सुशान्तले फेरि फोन लगा, अझै लगा भनेको भने गर्नुभयो। लगाएको लगाइछु फोनै लाग्दैन, स्विच अफ भन्छ। अनि यहाँ आइज म भएको ठाउँमा भेट्नु भन्नुभयो। अन्त दादा म त अहिले के अरे काम गर्दैछु, एकछिन रोक्नु न भने छिट्टो आइज भन्नुभयो। एकछिन न तपाईँ नै आउनु न भने दादा नै आउनुभयो मेरो घरमा। अनि दादालाई हेर्दाखेरि नर्भस हुनुहुन्थ्यो क्या, रोइरहनु भएको थियो। अनि के भयो किन रोउनु भएको भन्दाखेरि त्यहाँबाट भनौँ तँलाई भन्नुभयो। भन्नु भन्दाखेरि पुष्पा यस्तो भयो अरे भन्दै भन्नुभयो। अन्त म त छक्क परेँ कि होइन जस्तो लाग्यो नि त, होइन जस्तो लाग्यो। अन्त साँच्चै हो भन्दा साँच्चै हो भने कहाँबाट थाहा पाउनु भयो भन्दा मलाई पुलिसले फोन गरिदियो, आइसिएले फोन गर्यो। এটা তো আর কি বলা যাবে, এটা তো অনেক নিন্দনীয় ঘটনা যেটা এরা ঘটাইছে। যে ক্রাইম করেছে ওকে ফার্স্টে তো ধরতে হবে, ধরে ওকে শাস্তি দিতে হবে। শাস্তি সজায় মতের থেকে কম দিলে পরে হবে না। ন্যায়পালিকাকে এটাই আমি আবেদন দিব, দরখাস্ত করব আমরা সম্পূর্ণ গ্রামবাসী কি ওকে এরকম দণ্ড দিতে হবে, কমসে কম মতের সজা দিতে হবে। প্রশাসনকে বলবো এটা উচ্চ স্তরীয় এটাকে ওটা করে ইনকোয়ারি করে এটাকে তাড়াতাড়ি দোষীদেরকে গ্রেপ্তার করা হোক। গত 7 তারিখে হয়ে গেছে, আজকে 5 দিন হয়ে গেল, এখনো কি ধরা যায়নি? না এখনও ধরা যায় নাই, কিন্তু আমার প্রশাসন স্যার আইসি সাহেবের সাথে কন্টিনিউ কথা হচ্ছে। 8 তারিখ থেকেই আমার কন্টিনিউ কথা হচ্ছে। আমি যেহেতু বাগরাকোট অঞ্চলের সভাপতি, আমি কি বলে টিএমসি পার্টির, তো আমি ওনাকে পার্টি হিসাবেও আমি ওনাকে বলছি কি স্যার এটাকে এই মামলাকে ছোট ভাববেন না, ছোট নেবেন না, এটাকে একদম উচ্চস্তরীয় ইনকোয়ারি করবেন। তো উনি বলছে কন্টিনিউ আমার সাথে যোগাযোগ করতেছে, আমার এখানকার ব্যাপারেও উনি জিজ্ঞাসা করতেছে কীরকম ছিল সিচুয়েশন কী ছিল। আর আমি সব কিছু খবরও দিয়েছি আর উনিও ডিটেলস দিচ্ছে। এখন মোটামুটি আজকে যেটা রিপোর্ট ওনার সাথে যেটা কথা হয়েছে, উনি বলতেছে একদম লগভগ আমরা একটা স্তরে পৌঁছে গেছি। এখন মোটামুটি 80% সলভ হয়ে যাচ্ছে। কয়েক দিনের সময় লাগবে, আমরা ধরবো। আপনারা তো আজকে স্থানে এলে কি আশ্বাস দিলেন? আমরা আশ্বাসন তো এটাই দিলাম, এটা তো একটা মানে জঘন্য অপরাধ করে এই ঘটনাটা ঘটিত করেছে। হ্যাঁ, আমি সান্ত্বনা দিলাম, পরিবারের সাথে আমরা আছি। হ্যাঁ, সব সময় দুঃখের সময় আপনারা আমাদেরকে এখানে যে কোনো সময় ডাকতে পারেন, যে কোনো সময় আমাদেরকে এই বিষয়তে বলতে পারেন। আমরা সবাই কর্মী, টিএমসি কর্মী, আমরা সঙ্গে আছি। প্রতিবাদ হওয়া উচিত। আমরা যে 7 তারিখে ঘটনা হলো, আমরা তো আবার 8 তারিখে ছট পূজা শেষ হলো। আবার এখানে অঞ্চল সভাপতি প্রথম থেকে আছেন, প্রধান, জেলা পরিষদের মেম্বার, পঞ্চায়েত সমিতি মেম্বার, সবাই আমরা আজকে আসলাম। যেহেতু আসার আগে কিন্তু অঞ্চল সভাপতি উনি আইসির সঙ্গে কথা বলেছেন। আর আমরা যতটুকু জানি এখন হাই লেভেলে উচ্চস্তরীয় যারা প্রশাসন আছে তারা ওইদিকে মাদারিহাটের দিক দিয়েও একটু ব্যস্ত, এই জন্য হয়তো একটু 2-3 দিন ডিলে হচ্ছে। কিন্তু আজকে যেরকম অঞ্চল সভাপতি এখানে বলে যাচ্ছেন কি যদি এটা আমরা দেখে নিই 1-2 দিনের মধ্যে বা 80% আগায় গেছে, যদি এটার কোনো আমরা রেজাল্ট না পাই তাহলে আমি সহসভাপতি হিসাবে বলছি, জেলা পরিষদের মেম্বার আছেন কর্মদক্ষর উনি, পঞ্চায়েত সমিতি মেম্বার, প্রধান, অঞ্চল সভাপতি, আমরা পুরা টিম নিয়ে এই গ্রামের জন্য রাস্তায় বলেন নামতে হলে আমরা আন্দোলনে নেমে যাব। যদি প্রশাসন এটা কোনো রেজাল্ট না দেয়, আমরা যত তাড়াতাড়ি হোক একদম দ্রুত এই যে ক্রাইমের সঙ্গে যারা জড়িত তাদেরকে আমরা শাস্তি চাচ্ছি। পরিবারের থেকে দাবি হচ্ছে যে কঠোরতম কঠোরজনকে ফাঁসি চাচ্ছেন তারা 100 বার। আগে তো দেখেন এটা তো ওনারা চাইতেই পারে, যেরকম ঘটনাটা এত নিন্দনীয় ঘটনা, আমরা এসেও এখানে খুব মানে একদম ভালো লাগছে না, কিন্তু যেহেতু আসতে হবে। আর ওনারা ফাঁসি তো চাবেই, এটা বলতে গেলে ফাঁসি কম, এদের তো স্পট মেরে দেওয়া উচিত। কিন্তু কানুন তো সংবিধানের হিসাবে চলবে। আমরা চাই ওরা অ্যারেস্ট হোক, অ্যারেস্টের পরে যদি ওরা যখন অ্যারেস্ট হবে তারপরে আমরা আন্দোলনে নামবো না, ওদের কঠোর শাস্তি লাগবে, ফাঁসি হোক, কিন্তু আগে ওরা ধরা পড়ুক, তারপরে আমরা কিন্তু পরিবারের সঙ্গে আমরা ফুল টিম, বাগড়াকোটের ফুল টিম, সরকারি যারা পোস্টে আছে সবাই আমরা ওনাদের সঙ্গে আছি। এখন আবহাওয়া সংবাদ।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আবাস যোজনা নিয়ে চা শ্রমিকদের ক্ষোভের মুখে সদর বিডিও মিহির কর্মকার। রাস্তা অবরোধ থেকে শুরু করে বিডিওকে ডেপুটেশন জমা দেওয়ার পর তড়িঘড়ি ছুটে আসেন কোতোয়ালি থানার পুলিশ সহ বিডিও স্বয়ং। চলছে পুনরায় সমীক্ষা। জলপাইগুড়ি পুরসভার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালাপাড়া জাম্পিং গ্রাউন্ডে চলছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ। পুরসভার চেয়ারপারসন জানান, সলিড ওয়েস্ট প্রকল্পের আন্ডারে নোডাল অফিসাররা কলকাতা থেকে এসেছেন কাজ খতিয়ে দেখতে। চলছে সার্ভে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।